আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইশরাককে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন গড়ালো অষ্টম দিনে। কাকরাইলে চলছে বিক্ষোভ। রিটের বিষয়ে আজ হাইকোর্টের আদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যায় জড়িত সন্দেহে আরও ৩ জন গ্রেফতার। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় পরিবারের সন্তোষ। জয়পুরহাটে লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেন উদ্ধার। প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলের সাথে সারা দেশের রেল চলাচল শুরু। এবং ঈদকে সামনে রেখে কোরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত খামারিরা। এবছর চাহিদার তুলনায় পশু বেশি থাকায় ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ অষ্টম দিনের মতো আন্দোলন করছেন তার সমর্থকরা। গতকাল থেকে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। সকাল থেকে শত শত কর্মী সমর্থক মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে জড়ো হয়ে নানা স্লোগান দিচ্ছেন। অবিলম্বে ইশরাককে শপথ পড়ানোর দাবি সহ 2 উপদেষ্টার পদত্যাগের দাবি জানাচ্ছেন তারা। কাকরাইল মোড়ে পুলিশের ব্যারিকেড ও ইশরাক সমর্থকদের অবস্থানের কারণে আশপাশের সড়কে সকাল থেকেই তীব্র যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষেরা। দর্শক, এই মুহূর্তে কাকরাইল মোড়ে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, ইশরাক সমর্থকদের আন্দোলনের শেষ খবর আমাদেরকে জানান, আর সেই সাথে এটাও জানান যে আশপাশের সড়কের অবস্থা কি। তোহা, আপনাকে ধন্যবাদ। আপনি এখন আজকে সড়কের অবস্থা জানতে চেয়েছেন। সড়কের অবস্থা খুবই ভয়াবহ, কারণ সকাল থেকেই ইশরাক সমর্থকরা দলে দলে মিছিল সহকারে কাকরাইল মোড়ে আসতে শুরু করেছে। শুধুমাত্র যে সকাল থেকে আসতে শুরু করেছে এমনটি নয়, তারা সারা রাত এখানে অবস্থান করেছেন এবং অবস্থানের পরে আজকে যেহেতু 11টার দিকে হাইকোর্টে ইশরাকের বিষয়টির নিষ্পত্তি হওয়ার একটি কথা রয়েছে, এই কারণে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে দলে দলে ইশরাক সমর্থকরা কিন্তু মৎস্য ভবন এলাকায় জড়ো হচ্ছেন। আর আপনি দেখতে পাচ্ছেন যে সড়কের কি অবস্থা, সেটা আপনি দেখতে পাচ্ছেন যে সড়কে এখানে অনেকেই পায়ে হেঁটে তাদের নির্ধারিত গন্তব্যে অর্থাৎ কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছেন, কারণ সড়কের যে অবস্থা সেখানে কোনো গাড়ির চাকা নড়ছে না বলা যায়। সকালে 8টায় যারা 9টার অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা 10টায় অফিসে পৌঁছতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে, কারণ সমস্ত সড়কগুলো বন্ধ হয়ে আছে। আর আমি আপনাকে জানিয়ে রাখি তোহা, এটি যে শুধুমাত্র ইশরাকের সমর্থকদের আন্দোলনের কারণে ঢাকা শহর অচল হয়ে যাচ্ছে বিষয়টি এরকম নয়। শাহবাগ মোড়ে এই মুহূর্তে অবস্থান নিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা। তাদের দাবি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাম্যকে হত্যা করা হয়েছে। সাম্য হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে শাহবাগ মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অবরোধ করেছে ছাত্র দলের নেতাকর্মীরা এবং তারা বলছেন যে যদি তাদের ন্যায় বিচার না হয় তাহলে তারা চল চল যমুনা চল কর্মসূচি দিতেও তারা বাধ্য হবেন। তো এই হচ্ছে মোটামুটি আমার কাছে অবস্থা, যে আন্দোলন এই মুহূর্তে একদিকে চলছে কাকরাইল মোড়ে মৎস্য ভবনে, অন্যদিকে চলছে শাহবাগ মোড়ে। সবার নজর হচ্ছে হাইকোর্টের দিকে, অর্থাৎ হাইকোর্ট কি রায় দেবেন তার উপরে নির্ভর করছে যে আন্দোলন কোন দিকে গড়াচ্ছে। তবে আমি যতটুকু জানতে পেরেছি, ইশরাক হোসেন জানিয়েছেন যে শুধুমাত্র তার পক্ষে রায় হলেই তারা আন্দোলন থেকে সরে আসবেন না। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা মাহফুজ আলম এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন। তোহা। জি মিজান, আপনাকে ধন্যবাদ। এর আগে গত রাতে কাকরাইলে আন্দোলনের সংহতি জানাতে এসে বিএনপি নেতা ইশরাক হোসেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। 2 উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন তিনি। দাবি মানা না হলে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন ইশরাক। তার দাবি, এই আন্দোলন কোনো একক পদের জন্য নয়, এটা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আন্দোলন। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে দিনভর চলা আন্দোলনে সন্ধ্যায় সংহতি জানাতে আসেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
রাজধানীর কাকরাইলে বিক্ষোভ কর্মসূচিতে তিনি বলেন, এই আন্দোলন কোনো একক পদের আন্দোলন নয়, এটি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আন্দোলন। তারা বিচার বিভাগে হস্তক্ষেপ করেছে, লোয়ার কোর্টে তারা নির্বাচন কমিশনে হস্তক্ষেপ করেছে, তারা উচ্চ আদালতে এখনো হস্তক্ষেপ করে চলেছে এবং এন্টায়ার ব্যুরোক্রেসি তারা নিয়ন্ত্রণ করছে তাদের ফোন কলের মাধ্যমে। এখন এইরকম একটি সরকারের অধীনে যদি আমরা আগামী জাতীয় নির্বাচনে পার্টিসিপেট করি, তাহলে আমাদের যে সারা দেশে বিএনপির প্রার্থীদেরকে কি ধরনের আচরণ তাদের প্রতি করা হবে, কি ধরনের বৈষম্য করা হবে, সেটি তুলে ধরাই ছিল আমাদের লক্ষ্য। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি যেন সক্রিয়ভাবে অংশ নিতে না পারে, তার জন্য সরকারের 2 ছাত্র উপদেষ্টা মদত দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। আমার ঘটনাটির মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়ে গিয়েছে যে এই সরকার তার যে শতভাগ নিরপেক্ষতা থাকার কথা সেটি তারা হারিয়েছে। একাধিক উপদেষ্টা রয়েছে যারা বিএনপি বিদ্বেষী, তারা এখন তাদের সাথে এক হয়ে গিয়ে মানে আমাদের বিরুদ্ধে কি চক্রান্ত করবে, আদৌ নির্বাচনটি কি সময় মতো দিবে কিনা। গেল 6 দিন এই আন্দোলন নগর ভবনে হলেও 7ম দিনে এই আন্দোলন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করে ইশরাকের সমর্থকরা। কাকরাইলে পুলিশ তাদের বাধা দেয়, পরে সেখানে অবস্থান নেন তারা। দিনভর চলা এই আন্দোলনে উপদেষ্টা আসিফ মাহমুদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। স্থানীয় সরকার উপদেষ্টা তিনি তালবাহানা করছেন, সে যাতে শপথ বাক্য পাঠের মাধ্যমে পুরো ঢাকাবাসীর দাবির প্রেক্ষিতে তাকে অবিলম্বে মেয়র পদটি ফিরিয়ে দেওয়া হোক। হাইকোর্ট, মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে খণ্ড খণ্ড ভাবে অবস্থান নেন হাজারো কর্মী সমর্থক। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটের বিষয়ে আদেশ দেওয়া হবে আজ। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ আদেশের জন্য এই দিন ঠিক করেন। বেলা 11:15টার দিকে আদেশ হওয়ার কথা রয়েছে। এর আগে গতকাল আদালত বসার শুরুতে হাইকোর্ট রুল ও স্থিতাবস্থা দিতে চাইলে তাতে আপত্তি জানান ইশরাকের আইনজীবীরা। পরে রিট আবেদনকারী আইনজীবী ও রাষ্ট্রপক্ষ শুনানি করেন। শুনানিতে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন রিটকারীর আইনজীবী। এনসিপির নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি দাবি করেন, নির্বাচন কমিশন এখনও আস্থা হারানোর মতো কোনো কাজ করেনি। জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশের চলমান বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে দাবি করেন জয়নুল আবেদিন ফারুক। এ সময় দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। এদিকে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আব্দুস সালাম বলেন, করিডোর সমুদ্র বন্দর বিদেশি কোম্পানিকে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান অনির্বাচিত সরকারের নেই। যে নির্বাচন কমিশন ঠিক একটি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে, যার কোনো সমালোচনা ইতিমধ্যে হয়নি, যাকে নিয়ে কোনো কথা ইতিমধ্যে হয়নি, তাকে নিয়ে আজকে কেন, কি কারণে, কার ইঙ্গিতে, কোন প্রেতাত্মার সহযোগিতায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন? দাবি কি আপনার সংস্কারের আগে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে? তাইলে তো আপনারাই ইউনুসকে মানেন না, আপনারাই তো ইউনুসের কথা শুনেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িতদের সন্দেহে আরও 3 জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মৃত্যুর ঘটনা তদন্ত এবং এই সংক্রান্ত আইনি ও অন্যান্য প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতার জন্য সাম্যের পরিবার সন্তোষ প্রকাশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করে সাম্যের বাবা মোহাম্মদ ফখরুল আলম এই সন্তোষ প্রকাশ করেন। মিয়ানমার সীমান্তে করিডোর নিয়ে সরকারের সাথে
কারো কোনো আলোচনা হয়নি। এ নিয়ে কোনো পক্ষের সাথে বাংলাদেশ আলোচনা করবেও না। এ তথ্য জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান অভিযোগ করেন, প্রতিবেশী দেশের সংবাদ মাধ্যম করিডোরের প্রসঙ্গটি সবার আগে সামনে এনেছিল। গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এও জানান, মিয়ানমার, আরাকান আর্মি সহ সংশ্লিষ্ট সবার সম্মতিতে রাখাইনে ত্রাণ পৌঁছানোর বিষয়টি বিবেচনা করবে সরকার। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। মিয়ানমারের রাখাইন প্রদেশে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতের মধ্যে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি নতুন করে আলোচনা তৈরি হয় করিডোর প্রসঙ্গ নিয়ে। রাখাইনে ত্রাণ সামগ্রী পৌঁছাতে সরকার সীমান্তে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত বলে জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ নিয়ে দেখা দেয় তুমুল বিতর্ক, বিরোধিতা করে রাজনৈতিক দলগুলো। করিডোর ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করতে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ফরেন অ্যাডভাইজারের সঙ্গে আমার তো রোজ কথা হয়, উনি করিডোর শব্দটা ব্যবহার করেই কিন্তু নিজেকে কারেক্ট করেছিলেন, পাথওয়ে বলেছেন। উনি দ্যাট ওয়াজ এ স্লিপ অফ টাং। করিডোরের প্রচারণা কিন্তু বাংলাদেশ থেকে ওঠেনি, এইটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে। তবে করিডোর দেওয়ার বিষয়ে আলোচনা না হলেও রাখাইনে ত্রাণ সামগ্রী পৌঁছাতে বাংলাদেশের সীমান্ত ব্যবহারে জাতিসংঘ আহ্বান জানিয়েছে বলেও স্পষ্ট করেন নিরাপত্তা উপদেষ্টা। করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না। আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। আমরা এই কোনো করিডোর সৃষ্টি করে সেখানে কোনো ধরনের লোকজনের আপনার যাতায়াতের ব্যবস্থা সেটা করার কোনো এখন প্রয়োজনীয়তা নাই। যে প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে সেখানে ত্রাণ সম্ভার পৌঁছে দেওয়া। তিনি জানান, রাখাইনের অভ্যন্তরীণ সংকট দূর না হলে রোহিঙ্গা প্রত্যাবাসন দূরের কথা, বরং নতুন শরণার্থী বাংলাদেশে প্রবেশের আশঙ্কা রয়েছে। আমাদের একটা আশঙ্কা হচ্ছে এই অবস্থাতে খাবার না পেয়ে, ওষুধ না পেয়ে লোকজন চলে আসতে পারে, বিশেষ করে রোহিঙ্গারা যারা সবচেয়ে ভালনারেবল অবস্থায় আছেন, তাদেরই আবার চলে আসার প্রবণতা বেশি হতে পারে। অভ্যন্তরীণ পরিস্থিতি উন্নতি হলে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মিও ইতিবাচক বলে জানান নিরাপত্তা উপদেষ্টা। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ভারতের সাথে থাকা কোনো চুক্তি এখনো বাতিল করা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি একথা বলেন। ভারত থেকে পুশ ইন বন্ধে দেশটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ বলেও জানান তিনি। ভারত বাংলাদেশ সরকারকে দেশটিতে অবস্থানকারীদের একটি তালিকা দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই তালিকা যাচাই করছে। ভারতীয় নাগরিকদের অবশ্যই ফেরত নিতে হবে বলেও জানান তিনি। ভারতের স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক রফতানি বন্ধের বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই বিষয়ে একটি চিঠি পাঠানো হচ্ছে, এটি বাণিজ্য উপদেষ্টা দেখছেন বলেও জানান তিনি। প্রায় 9 ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গতরাত 9:30টার দিকে জয়পুরহাটে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হলে উত্তরবঙ্গের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সদর উপজেলার পুরানাপৈল এলাকায় E84 নম্বর রেলগেটের কাছে এই দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট রেল স্টেশনের সহকারী মাস্টার নাহিদ আখতার বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি তেল বোঝাই ট্রেন জয়পুরহাট স্টেশন অতিক্রম করে লাইনচ্যুত হয়। এতে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস এবং পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। কোরবানির ঈদকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। ভালো দাম পাওয়ার আশায় দেশের বিভিন্ন অঞ্চলে গরু লালন পালনে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবছর চাহিদার তুলনায় পশু বেশি থাকায় দাম নিয়ে কিছুটা দুশ্চিন্তায় প্রান্তিক খামারিরা। নারায়ণগঞ্জ, পিরোজপুর ও জয়পুরহাট প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। কোরবানির ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের 4000-এর বেশি খামারে প্রস্তুত প্রায় 90,000 গরু। ইতোমধ্যে অনেক খামারে আগাম বুকিং দিয়েছেন ক্রেতারা। গতবার আমি ইমপেক্স থেকে গরু কিনছি, আলহামদুলিল্লাহ গরুটা খুব ভালো পড়ছে। আবার আসছি এবার একটা গরু নেওয়ার জন্য। আমরা ঘাস খাওয়াই, কুড়াভুসি খাওয়াই, এর সাথে আমাদের কোনো মেডিসিন নাই। এবারও অস্থায়ী হাটের পাশাপাশি পশু যোগানে খামারগুলো ভূমিকা রাখবে বলছে জেলা প্রাণী সম্পদ অফিস।
গত বছর প্রায় 400 থেকে 450 কোটি টাকার টোটাল একটা বাজার ছিল, কুরবানির বাজার ছিল এই নারায়ণগঞ্জে। আশা করতেছি এইবারও এরকম। পিরোজপুরের 5000 খামারে বিক্রির জন্য তৈরি প্রায় 46,000 পশু। 3 মণ ওজনের দেশি গরু থেকে শুরু করে 1.5 টন ওজনের ফ্রিজিয়ান, শাহিওয়াল ও ইন্ডিয়ান বোল্ডারের মতো বড় জাতের গরু রয়েছে এসব খামারে। মোটা তাজা করার জন্য কোনো ইনজেকশন দেওয়া হয় না, কোনো কেমিক্যাল খাওয়ানো হয় না, আমাদের গরু টেকসই। কোরবানির পশুর মান নিয়ন্ত্রণে মনিটরিং করা হচ্ছে নিয়মিত। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরকম হরমোন অথবা আমাদের স্টেরয়েড ব্যবহার আমরা সম্পূর্ণরূপে মোটামুটি নিবৃত্ত করতে পেরেছি। জয়পুরহাটের প্রায় 20,000 খামারে কোরবানির জন্য প্রস্তুত 3,16,000 পশু। রোগবালাই এড়াতে পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। আমরা যেভাবে গরু লালন পালন করছি, এইবার ঈদে আমরা আমাদের কাঙ্ক্ষিত দামটা পাবো। মায়ানমার বা ইন্ডিয়া থেকে যদি গরু প্রবেশ না করে তাহলে বর্তমান দেশি খামারিরা লাভবান হতে পারবে। বড় গরুগুলোর চাহিদা একটু কম, সেটা আমরা চেষ্টা করছি অনলাইন প্ল্যাটফর্ম ভিত্তিক বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করে এই গরুগুলোকে বিক্রি করার জন্য। ঈদের বাজার কি যাবে এখনো বলা পারছি না, তবে এই বাজার যে বাজার আছে এই বাজার যদি থাকে তারপরও খুব লস হবে না। খাবারের যে দাম, এই দাম হিসাবে গরু পালা যাচ্ছে না। ধান এবং প্রচুর ঘাস উৎপাদিত হয় এই জেলায়, এজন্য খামারের সংখ্যা অনেকটাই বাড়ছে এবং খামারিদের উৎপাদন খরচ কমানোর জন্য আমরা পরামর্শ দিই। কোরবানির পশুর ন্যায্য দাম নিশ্চিতে ভারতীয় গরু আমদানি বন্ধ সহ প্রশাসনের কঠোর নজরদারির দাবি খামারিদের। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। আমেরিকান দূতাবাসের সহযোগিতায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কক্সবাজারে 4 দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। সমুদ্র সৈকতের প্যারাসেলিং পয়েন্টে আমেরিকান সেনাবাহিনী ও বিমান বাহিনীর কয়েকজন সদস্য বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের এই প্রশিক্ষণ দেয়। এতে বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার, পানিতে ভেসে যাওয়া থেকে উদ্ধার সহ নানা বিষয়ে প্রশিক্ষণ নেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করা হয়। ইউএস এম্বাসি এর অ্যারেঞ্জমেন্টে সেখানে ইউএস আর্মি এবং এয়ারফোর্স ছিল, তারা আমাদেরকে সুইফট ওয়াটার ট্রেনিং, এটা 4 দিন ব্যাপী 18 থেকে 21 তারিখ পর্যন্ত তারা বিভিন্ন ধরনের কৌশল আমাদেরকে শিখিয়েছে। যদি কখনো কোনো বড় ধরনের সাইক্লোন বা বন্যা হয়ে যায় সেখানে আমরা খুব দ্রুত কিভাবে ভিকটিমকে উদ্ধার করতে পারি, তারা অত্যন্ত দক্ষ ছিল এবং সে তাদের যে স্কিলগুলো যে আমাদেরকে শিখিয়েছে আমরা যে কোনো দুর্যোগে সেই স্কিলগুলো ব্যবহার করতে পারবো। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড পুরোপুরি দখলে না নেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতির কোনো স্থায়ী চুক্তিতে তিনি রাজি নন বলেও জানিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, শুধুমাত্র বন্দীদের উদ্ধারের জন্য স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি বিবেচনায় আনা হতে পারে, তবে এটিকে অস্থায়ী বিরতি বলে উল্লেখ করেন তিনি। এদিকে গত 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 93 ফিলিস্তিনি নিহত হয়েছেন। পৃথক প্রতিবেদনে বার্তার সংস্থা আনাদোলু জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে 53,655 জনে পৌঁছেছে। এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,21,950 জনে। এবারে খেলার খবর। আরও একবার দেশকে লজ্জায় ডোবালেন বাংলাদেশের ক্রিকেটাররা। এবার শারজায় তৃতীয় টি-20তে সংযুক্ত আরব আমিরাতের কাছে 7 উইকেটে হেরে 2-1 ব্যবধানে সিরিজ হারল লিটন দাসরা। এর আগে যুক্তরাষ্ট্রের কাছেও সিরিজ হারের রেকর্ড গড়েছিল টাইগাররা। আগে ব্যাট করে 9 উইকেটে 162 রান তোলে সফরকারীরা। জবাবে 5 বল হাতে রেখে জয় নিশ্চিত করে সংযুক্ত আরব আমিরাত। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। শারজার আকাশে তারা জ্বলছে না, জ্বলছে লাল সবুজ জার্সির স্বপ্ন ভস্ম হয়ে। বালু উড়িয়ে বাংলাদেশ দল ফিরছে মাঠ থেকে, প্রস্তুত দেশে ফেরার জন্য। সঙ্গে নিয়ে যাচ্ছে আরও একটি লজ্জাজনক পরাজয় এবং কিছু অদৃশ্য সামর্থ্যের প্রমাণ। দ্বিতীয় ম্যাচে হারের কারণ হিসেবে অধিনায়ক বলেন ডিউ ফ্যাক্টর।
পিচ ছিল ধোঁকাবাজ। আর তৃতীয় ম্যাচে লিটন দাস বললেন এটাই জীবনের অংশ, আর সেই অংশ হতে গিয়ে বাংলাদেশের সমর্থকদের হৃদয়ে চুরমার বারবার। ব্যাটারদের মাঝে দেখা গেছে দারুণ সমঝোতা। একজন আউট হলেই আরেকজন নিশ্চিত করছিলেন, ভাই আপনি একা লজ্জা নেবেন কেন, আমিও যাচ্ছি। 84 রানে 8 উইকেট হারিয়ে দল তখন 100 নিচে অল আউটের সংখ্যায়। শেষ পর্যন্ত হাসান আর শরীফুলের দৃঢ়তায় মান বাঁচানো ইনিংস। সমর্থকরা বলছেন টিমের ব্যাটিং দেখে মনে হয়েছে ওরা আসলে স্লো মোশন শর্ট ফিল্মে অভিনয় করছে। কারো কারো দাবি খেলোয়াড়দের চোখে ঘুম ছিল আর বোলারদের হাতে কোমলতা। বাংলাদেশ হেরেছে, কিন্তু একটা দিক থেকে জিতেছে, আত্মসমালোচনার অভাবে আত্মতুষ্টির চূড়ায় ওঠা। ক্রিকেট ভক্তরা তাই এখন প্রশ্ন তুলছেন বাংলাদেশের ব্যাটিং অর্ডারে কি চেঞ্জ দরকার? এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আর একবার। ইশরাককে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন গড়ালো ৮ম দিনে। কাকরাইলে চলছে বিক্ষোভ, রিটের বিষয়ে আজও হাইকোর্টের আদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যায় জড়িত সন্দেহে আরও ৩ জন গ্রেফতার। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় পরিবারের সন্তোষ। জয়পুরহাটে লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেন উদ্ধার। প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলের সাথে সারা দেশের রেল যোগাযোগ শুরু। এবং ঈদকে সামনে রেখে কোরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত খামারিরা। এবছর চাহিদার তুলনায় পশু বেশি থাকায় ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।